আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নির্বাচন একটা হইতেছে ইউনূস সরকারের আমলে, তুখন নির্বাচন। এই নির্বাচনে কে কাকে কখন কিভাবে বক্তব্যের মাঝে ছোট করে সেইটা ভালোভাবেই বাংলার মানুষ বুঝতেছে। বাংলার মানুষ অবশ্য আশা করছিল যে এই নির্বাচনটা যেহেতু বিশাল বড় একটা রাজনৈতিক দলকে দূরে রেখে নির্বাচন করা হইতেছে, তার মানে হলো যে অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে করা হইতেছে। তাইলে আমরা আর মামুদের নির্বাচন এখানে অন্তত বক্তব্যগুলো একটু কি বলে ভালো হবে, মানে হিংসাত্মক বা কি বলে একে অপরকে হেয় করা, ছোট করা এরকম বক্তব্য হয়তো হবে না। নিজেদের আদর্শ তারা ফুটে তুলবে, কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, নাগরিকের জীবন কিভাবে সহজ করা যায় এই বিষয় নিয়ে তারা আলোচনা, মোট কথা আশার আলো আশার বাণী শোনাবেন, এরকম অনেকেই স্বপ্ন দেখছে, অন্তত আমি দেখছিলাম, ভাবছিলাম আর কি। কিন্তু যখন নির্বাচনের প্রচারণা শুরু হলো, ওরে বাবারে এক একজনের বক্তব্য শুনে মনে হয় যে এটা আমরা কোন যুগে আছি। মানে একেবারে কথা বলে না যে থলের বিড়াল বের হওয়া গোপন তথ্য, একজন আর একজনের মানে যা কিছু জানে, এরা কিন্তু খুব জানে, খুব জানে এই জন্য যে তারা একটা সময় একসাথেই থাকছে, আন্দোলন করছে। কারণ হচ্ছে যে এখন যারা নির্বাচন করতেছে তারা তো মূলত হচ্ছে আওয়ামী বিরোধী রাজনীতি করতে একটা সময়, মানে এক জায়গায় থাকতো, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করতো, এটা তাদের মূল রাজনীতি ছিল। যেহেতু আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে নাই, সেহেতু তাদের মধ্যে একটু বিভেদ হয়েছে, দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন একজন তো আর একজনের অনেক গোপন তথ্য জানে, সকল তথ্যগুলো তারা প্রকাশ করে দিতেছে, ফাঁস করে দিতেছে। কিন্তু আজকে যেটা হয়েছে, আমি ইউটিউব চালাইতে চালাইতে হঠাৎ করে যুগান্তরের একটা নিউজ আমার সামনে আসলো। সেই নিউজের শিরোনামটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। শিরোনামটা হলো যে, আপনারা দেখেন, আই হ্যাভ এ প্ল্যান, তারেক রহমানকে ব্যঙ্গ করে যা বললেন সার্জিস। এই যে শিরোনাম, এই শিরোনাম শোনার পরে কি আপনার ওই নিউজটা শোনার মতো মন মানসিকতা তৈরি হবে না? আমারও হয়েছে। আমি নিউজটা ওপেন করলাম, ওপেন করে দেখি সার্জিস আলমের বক্তব্যই তুলে ধরা হয়েছে এখানে, নিউজ আকারে তুলে ধরা, মানে সার্জিস বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যের ভিডিও দিচ্ছেন। এখন ওইখানে সার্জিস যে বক্তব্য দিতেছেন সেটা আঞ্চলিক ভাষায়। সেই আঞ্চলিক ভাষায় আমি পরিপূর্ণ বক্তব্যটা শুনলাম, শোনার পরেও আমি আদৌ বুঝতে পারলাম না যে এখানে কোথায় ব্যঙ্গ করলেন। পরবর্তীতে আমি একটু বুদ্ধি খাটাইলাম, বুদ্ধি খাটাইয়া আমি গেলাম হচ্ছে একটু গুগলে গিয়া গুগল রেজে গেলাম যে এই যে সার্জিস আলম যে ব্যঙ্গ করছে জনাব তারেক রহমানকে, এইটা নিয়ে কোনো নিউজ আছে কিনা তোমার কাছে। তখন গুগল খুঁজে খুঁজে আমার একটা নিউজ বাইর করে দিল, মানে তরতাজা তো, কেবলই বক্তব্যটা প্রকাশ হয়েছে। সেইখানে সারা বাংলা নামে একটা কি পত্রিকা, তারা নিউজ করছে। আমি সেই নিউজটা যেহেতু শুদ্ধ ভাষায় আমি পড়লাম, পরিপূর্ণ পড়ে ভাবলাম যে এই জিনিসটা আপনাদের সামনে একটু তুলে ধরি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে এর মধ্যে সার্জিস আলম কোথায় ব্যঙ্গ করলেন। আমি যেহেতু খুঁজে, মানে নিউজের মধ্যে আমি খুঁজে পাইলাম না, ওই যে আই হ্যাভ এ প্ল্যান করছেন দুই হাত প্রশস্ত করে, ওইখানে একটু হতে পারে। আমি শিরোনামটা বলে দিই, আপনারাও চাইলে পড়ে নিতে পারেন, নয়তোবা আমি পড়ি, আপনারা শোনেন, বিশ্লেষণও করব। দেখেন, সারা বাংলা এটা নিউজ করছে, শিরোনাম করছে, তারেক রহমানের পরিকল্পনা আমাদের হতাশ করেছে। সারা বাংলা এখানে দেখেন কত সুন্দর শিরোনাম করছে, তারেক রহমানের পরিকল্পনা আমাদের হতাশ করছে, আর অপরদিকে যুগান্তর করছে যে ব্যঙ্গ করছে। আচ্ছা, যাই হোক, আমরা একটু নিউজটা পড়ি। নিউজটা এখানে কি লেখা আছে, পঞ্চগড়ে তিনি পথসভায় এই বক্তব্যটা দিচ্ছেন। সার্জিস আলম বলেন, তারেক রহমান বাংলাদেশকে নিয়ে বড় বড় কথা বলে, কিন্তু 15 জন ঋণখেলাপিকে মনোনয়ন দিয়েছেন, যারা নির্বাচিত হওয়ার আগে জনগণের 6,000 কোটি টাকা করে লুটপাট করেছে। তারেক রহমান পরিকল্পনা আমাদের হতাশ করেছে। তার নেতাকর্মীরা নিজেদের দ্বন্দ্বে নিজেদের 200 জনকে খবসের দন্তন্য করেছে। এরপরে তার নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় শেরপুরে শ্রীবর্দী উপজেলায় জামাতে ইসলামের সেক্রেটারি পর্যন্ত খসের দন্তন্য করেছে। আচ্ছা, তারপরে তিনি বলছেন, সার্জিস আলম বলেন, 200-300 মানুষ প্রত্যেকটা ভোট সেন্টারে থাকবেন। উড়ি বাবারে, 200-300 মানুষ যদি প্রতিটা ভোট সেন্টারে থাকে, তাহলে পরিবেশটা কী হতে পারে। যাই হোক, তারপরে তিনি বলছেন, 200-300 একটা ভোট চুরি করতে দেব না ইনশাল্লাহ। সার্জিস আলম আরও বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই,
কেউ যদি বিন্দু মাত্র একটা ভোটকে নস্যাৎ করার চেষ্টা নিয়ে আসে, সে যেন হাসপাতালে একটা সিট বুকিং দিয়ে আসে, একেবারে সেই রকম বক্তব্য। প্রশাসন যদি আটকাইতে না পারে, আমরা কথা দিচ্ছি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো ভোট চোরকে নিরাপদে বাড়ি যাইতে দেওয়া হবে না ইনশাল্লাহ। জান দিয়ে দেব, একটা ভোট চুরি করতে দেব না। মাঠে যে গণজোয়ার তৈরি হয়েছে, আমরা যদি আমাদের ভোটগুলো বাঁচাতে পারি, এই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এই ইনসাফের বাংলাদেশে আগামী 11 দলকে সরকার দল হিসাবে দেখার বিন্দুমাত্র কোনো বাধা থাকবে না। এই নেতা আরও বলেন, মানুষের দিল যদি পরিবর্তন হয়ে যায়, লাখ কোটি টাকার এই কালো টাকার খেলায় আমাদের কাছে কোনো কিছুই হবে না ইনশাল্লাহ। আপনাদের কাছে আহ্বান, তারেক রহমান আমাদেরকে এসে যেই পরিকল্পনা দিয়েছেন সেই পরিকল্পনা আমাদের হতাশ করেছে। আমি এই যে সাজিস আলমের বক্তব্য, এই বক্তব্যের মাঝে বোঝার মতো যতটুকু বুঝতে পারলাম, এখানে যদি সাজিস আলম ওই যে আই হ্যাভ এ প্ল্যান এই কথাটা যদি উচ্চারণ না করতেন, তাহলে ব্যঙ্গস্বরে হয়তো যাইতো না। এখন একজন রাজনীতিবিদ, রাজনৈতিক দলের প্রধান, তিনি প্ল্যান আনতে পারেন, প্ল্যান বলতে পারেন, প্রকাশও করতে পারেন, তার বিষয়। কিন্তু সেই প্ল্যানকে নিয়ে এই ধরনের বক্তব্য, হ্যাঁ যা ঘটছে সেরকমভাবে বক্তব্য দেন আপনারা, যে আপনার দলের নেতাকর্মীরা এই করছে সেই করছে, আপনারাও এই করতেছেন সেই করতেছেন, আপনারা ঋণ খেলাপিদের মনোনয়ন দিচ্ছেন, এই কথাগুলো বলতে পারেন। কিন্তু ওই প্ল্যান নিয়ে এইভাবে কথা বলা তো আমার বুঝে আসে না। প্রিয় দর্শক, আপনার মতে কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কিন্তু সাজিস আলমদের তো এখন একটু সাজানো গোজানো আছে। 5ই আগস্টের পরপর যেভাবে বক্তব্য দিয়েছে, যে ব্যক্তিরা একটা সময় জাতির জনকের সুনাম গাইতে গাইতে মুখে ফেনা তুলে ফেলাইতো, সেই ব্যক্তি যখন সেই জাতির পিতা বঙ্গবন্ধুকে কি বলে, ব্যঙ্গ না, এটা হচ্ছে একেবারে হীনমন্যতার পরিচয় দিয়ে যে বক্তব্য দিছে, সেটা তো নতুন কিছু না। কিন্তু জনাব তারেক রহমানকে নিয়ে এই ধরনের বক্তব্য আদৌ বিএনপির নেতাকর্মীরা মেনে নিতে পারবে কিনা, এটাও কিন্তু বড় কথা। কারণ তিনি যেইখানে নির্বাচন করতেছেন পঞ্চগড়, সেইখানেও কিন্তু বিএনপির নেতাকর্মী আছে। বাংলাদেশের দুইটা বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি। এখন এই দুইটা রাজনৈতিক দলের কিন্তু বাংলাদেশের প্রতিটা জায়গায় নেতাকর্মী আছে। আপনি যেখানেই কথা বলেন সেখানে একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। এই জন্য যে এমন কথা বললেন যে কোনো এক নেতা বা কোনো এক কর্মীর মনে আঘাত আসলো, তিনি মনের মধ্যে ক্ষোভ নিয়ে থাকলেন, দেখলেন যে কোনো এক সুযোগ সুবিধা যদি তার আসে, আপনাকে ঠিক মতো জবাব কিন্তু দিয়ে দেবে। এটা কিন্তু বাংলাদেশ। সেই হিসেবে বাংলাদেশের রাজনীতি হিসেবে আমি অবশ্যই বলবো সাজিস আলমদেরকে একটু সংযুক্তভাবে বক্তব্য দেওয়ার জন্য। প্ল্যান যে কেউ, আপনিও প্ল্যানের কথা বলেন, কোনো সমস্যা নাই। সে বলছে আই হ্যাভ এ প্ল্যান, আপনি অন্য কিছু বলেন যে আমারও একটা প্ল্যান আছে, আই হ্যাভ এ প্ল্যান টু, এটা বলেন, সমস্যা নাই। কিন্তু আর একজনের বিষয় নিয়ে এইভাবে বক্তব্য দেওয়া ঠিক না। আর এই যে আই হ্যাভ এ প্ল্যান, সেটা তো সার্জিসদের জন্য বলে নাই, সেটা দেশের জনগণদের জন্য বলছে। পাল্টা হিসেবে আপনারা প্ল্যানের উৎপত্তি ঘটান, আমি যতটুকু বুঝলাম। যে প্রিয় দর্শক, আমি কিন্তু নিউজটা আপনাদেরকে পড়ে শোনালাম, এর মধ্যে কোথায় কোনটুকু ব্যঙ্গ করছে, আমি যে বিষয়টা ধরতে পারলাম, বুঝতে পারলাম, সেইটুকু নাকি অন্য কোথাও আছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।